কথা বলবো না। বলতো মাত্র শুরু। এরা নিজেদেরকেই মনে করেন পেটাচ্ছে। এর থেকে বড় পাওনার কিছু হতে পারে? ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। বলতো মাত্র শুরু। এরা নিজেদেরকেই মনে করেন পেটাচ্ছে। এর থেকে বড় পাওনার কিছু হতে পারে? আপনারা দেখেন, বোতল মারার দৃশ্যটি দেখেন। উপদেষ্টা মাহফুজকে গণধোলাই দিয়ে আপনার এখান থেকে বিতাড়িত করে। তিনি আসছিল সমন্বয়কদের কিংবা ছাত্রদের সান্ত্বনা হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যে আপনারা দেশকে আর অস্থিতিশীল করবেন না, কিন্তু তার কথা কেউ শোনে না। তাকে ভুয়া ভুয়া বলে সমর্থক করে এবং তাকে একটা পর্যায়ে চরম পরিমাণ গণধোলাই দিয়ে সেখান থেকে আপনার পুলিশ প্রশাসন তাকে সেভ করে সেখান থেকে নিয়ে যায়। বর্তমান দেশে হয়েছে জঙ্গিবাদীরা তারা নিজেরাই একজনের আরেকজনের শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। আরো হবে, কারণ বর্তমান দেশে চলতেছে সার্কাস। এই সার্কাসে কে পরাজিত হবে, কে বিজয় হবে, এটি হচ্ছে দেখার বিষয়। আর সব থেকে মজার বিষয় হচ্ছে বর্তমান সমন্বয়করা এরা নিজেরাই নিজেদের মুখোশ উন্মোচন করতেছে, আর উল্টো দিকে ঢাকার রাজপথ হয়ে গেছে সার্কাসের একটা স্টেজ। যার যখন মন চাচ্ছে সে তখনই সেই দাবি নিয়ে ঢাকার রাজপথে নেমে আসতেছে। আর আইন শৃঙ্খলা বাহিনী তুচ্ছ, কিছু মনেই করে না। এই আন্দোলনকারীরা, এই শিক্ষার্থীরা, এরা নিজেরাই নিজেদেরকে পেটাচ্ছে। এই উপদেষ্টা মাহফুজ তিনি সাংবাদিক একটা সম্মেলনে বলছিল যে 2000 মানুষ শহীদ হয় নাই, এখানে একটা অরাজকতা, একটা মিথ্যাচার, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকারকে পতন করা হয়েছে, মানে আওয়ামী সরকারকে। এরা যে কত বড় জঙ্গি, কত বড় রাজাকার, কত বড় দেশ বিরোধিতা, এটা কিন্তু বর্তমানে বোঝাই যাচ্ছে। বর্তমান দেখেন, যেই কয়টা সমন্বয়ক বর্তমান তারা দেশে আনাচে কানাচে আপনার সমন্বয়গিরি করে বেড়াচ্ছে, এরা দেখেন নিজেরা নিজেদেরকে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। উপদেষ্টা মাহফুজ কেমন লাগে? লাথি, ঘুষি, উষ্টা, জুতার বাড়ি, বোতল ফেকা এবং মুখে মুখে ভুয়া ভুয়া সমর্থক কেমন লাগে? আমি আওয়ামী লীগকে জানাই ঈদ মুবারক, কারণ এটি হচ্ছে চোখের শান্তি, দিলের শান্তি, মনের শান্তি। কারণ এদেরকে যখনই পেটাবেন মনে করবেন পাকিস্তানিদের পেটাচ্ছেন। এদেরকে যখন বোতল ফেকে মারবেন, ইট পাটকেল ফেকে মারবেন, মনে রাখবেন পাকিস্তানি সেই জঙ্গিবাদীদের ফেকে মারতেছেন, যেই জঙ্গিবাদীরা আমাদের বাংলাদেশের 1971 সালে মা বোনদের ইজ্জত কেড়ে নিছে। ওই যে পাকিস্তানিরা বলছে না যে তোমাদের মা বোনদের আমরা ইজ্জত কেড়ে নিছি এবং তাদের পেটে বাচ্চা দিয়ে দিছি। কেন দিছি? এই সমস্ত উপদেষ্টাদের জন্যই। এরাই হচ্ছে ওই ধরনের বীজ, বোঝেন নাই? আর এই বীজেরাই বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশটাকে আর বাঙালিত্ব রাখতে দিবে না। তারা রাখবে কি? পাকিস্তানি। তারা বর্তমান বাংলাদেশের আপনার পাসপোর্ট পরিবর্তন করার চিন্তা ভাবনা, বাংলাদেশের পতাকার কালার তারা পরিবর্তন করার চিন্তা ভাবনা। শুধু এটাই না, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, তারা এটাকেও পরিবর্তন করে এই জুলাই আন্দোলনে যে নাকি এই একটা মানে জঙ্গিবাদী হামলা হয়েছে, এই হামলাকে কেন্দ্র করে নতুন জাতীয় সঙ্গীত গড়ে তোলা হবে। এই জাতীয় সঙ্গীতকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের 71, বাংলাদেশে থাকবে আমার সোনার বাংলা, বাংলাদেশের পতাকা এটাই থাকবে, যেই পতাকা ধরে লাখো লাখো মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মা বোনেরা তাদের ইজ্জত পাকিস্তানিদের কাছে বিলাই দিছে দেশের জন্য, জাতির জন্য, ভাষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। এই জঙ্গিবাদীরা বাংলাদেশে কখনোই ঠাঁই পাবে না। এরা এভাবেই মনে করেন শেষ হয়ে যাবে। নিজেরাই নিজেদের গুস্ত মনে করেন কামড়িয়ে খাবে, নিজেরাই নিজেদের মাংস মনে করেন ঠিক হায়নার মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। এরা লেগে গেছে মনে করেন নিজেরাই নিজেদের ভিতর যুদ্ধ এবং কামড়াকামড়ি, ক্ষমতার লোভ, কে হবে এমপি, কে হবে মন্ত্রী। আমি সর্বশেষ সাধারণ জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই। যারা নাকি এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা এখন পর্যন্ত রাজপথে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি,
আপনারা ওই এক পোলটা বিরিয়ানি আর 500 টাকা কিংবা 1000 টাকা লোভে আর যাবেন না। না হলে বাংলাদেশের এই জনগণ, যারা নাকি মুক্তিগামী জনগণ, 71গামী জনগণ, তারা আপনাদেরকে কখনোই ছাড় দিবে না, মাথায় রাখবেন। কারণ আপনারা জঙ্গিবাদীদের সমর্থক করতেছেন। দ্যাট মিনস আপনারও সমান পাপের অধিকারী হয়ে যাবেন। অতএব এখান থেকে চলে আসুন, এই জঙ্গিবাদীদের পথ থেকে চলে আসুন। দেখতে পাচ্ছেন না, নিজেরাই নিজেদের ভিতরে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। মানে দেশে বর্তমান চলিতেছে সার্কাস, আর জঙ্গিবাদীরাই একে অপরের গোশত কামড়ে কামড়ে খাওয়ার চরম একটা প্রতিযোগিতা বাংলাদেশে চলমান। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। বিতর্কিত এবং শপথ ভঙ্গকারী, শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা মাহফুজ আলম এবং তার গং, এনসিপির ইনফ্যান্ট লিডাররা জামাত শিবিরের কাছে হার মানতে শুরু করেছে, তারা পিছু হটতে শুরু করেছে। এটা জামাত শিবিরের একটা বিজয়। দর্শক, মাহফুজ আওয়ামী ন্যারেটিভে, ইন্ডিয়ান ন্যারেটিভে সরাসরি দিল্লির সাউথ ব্লকের প্রেসক্রিপশনে প্রথম আলো, ডেইলি স্টার, মতিউর রহমান এবং মাহফুজ আনামদের প্রযোজনায় জামাতকে যে ঘৃণ্য ট্যাগ দিয়েছিল, জামাতকে যে হত্যার হুমকি দিয়েছিল, জামাত শিবিরকে যে গুম করার হুমকি দিয়েছিল মাহফুজ, এটার শেষ পরিণতি এনসিপির এই ইনফ্যান্ট লিডাররা টের পেতে শুরু করেছে। জামাত শিবিরের নেতাকর্মীদের যে অনলাইন প্রতিবাদ, এতেই তারা নাস্তানাবুদ। দর্শক, সচেতন মহল তাদেরকে ভারতের দালাল হিসাবে প্রমাণিত করেছে। যেমন পিনাকি ভট্টাচার্য স্পষ্ট বলেছে যে তোমরা রয়ের ফাঁদে পড়েছো ভাইডি, স্পষ্ট কথা। শিবির একটা বিবৃতি দিয়ে একদম এদের খেয়ে দিয়েছে। সবচেয়ে অবাক করা যায়, হেফাজত ইসলাম বিবৃতি দিয়েছে যে পাকিস্তান পন্থা বলে কিছু নেই, এটা ইন্ডিয়ান রেটরিক। জামাত ইসলামী নির্বাহী পরিষদের জরুরি বৈঠক করেছিল মাহফুজের বক্তব্যের পর, কিন্তু জামাত অফিসিয়ালি স্টেটমেন্ট দেয়নি। এর মানে ওই বক্তব্যকে জামাত গুনে নাই। জামাত হয়তো মনে করেছে তাদের নেটিজেনরা যা বলে ইটস এনাফ। বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, মানে তাতে যে অবস্থা, যে মাহফুজ বুঝতে পেরেছে যে কত ধানে কত চাল, এবং ওদের সবচেয়ে বড় চিন্তা সামনে কোনো প্রোগ্রাম করার দরকার হলে তখন লোক পাবে না, ঈদে তো কোরবানি দিতে পারবে না। এগুলো সব উপলব্ধি করে হেফাজতের বিবৃতি, শিবিরের বিবৃতি আর নেটিজেনদের তোপের মুখে পড়া। মাহফুজ তো বোঝেনি যে কতটা অস্থির, যে ফেসবুক পোস্ট দিয়ে আবার ডিলিট করে। এটা কোনো সুস্থ মানুষের কাজ না। এমনকি এই কিছু ইনফ্যান্ট লিডার এবং আসিফদের দুর্নীতি, প্রতারণা ফাঁস হতে শুরু করেছে। ইলিয়াস পিনাকিদের কাছে যথেষ্ট তথ্য আছে। শাইখে চরমনাই ওদের উদ্দেশ্য করে বলেছেন যে দুর্নীতি করো তোমরা, অনেক দুর্নীতি হয়েছে। দর্শক, কত বড় প্রতারক দেখেন। এই আসিফ মাহমুদ জিন্না টুপি পরে রাজনীতি শুরু করেছে, আর এখন বলে যে পিন্ডির গোলামি মানবো না। পিন্ডির গোলামি বলতে কিছু আছে? মানে এটা একটা প্রতারণা, রাজনৈতিক অসততা, তাদের আগের বয়ান থেকে ফিরে আসা। তো এই সামগ্রিক যে চিত্রটা বললাম, এটা এনসিপি রাজনীতি একদম খেয়ে দিয়েছে। এভাবে একটা দল যেতে পারে না, এবি পার্টির ধারে কাছেও যেতে পারবে না এরা। এবি পার্টিতে যতটুকু সম্প্রসারিত হয়েছে, সে এবি পার্টির কাছে যাওয়ার যোগ্যতা এই এনসিপির নেই বর্তমান যে অবস্থা তাতে, বিশেষ করে ইন্ডিয়ান ন্যারেটিভ গ্রহণ করার পর। এনসিপির সামনে রাস্তা ছিল এটা, যে বিএনপিকে প্রতিপক্ষ বানিয়েছে। বিএনপি তো অনেকবার হামলা করেছে এনসিপির উপর, ছাত্রদল হামলা করেছে। বিএনপিকে মোকাবেলা করবে এনসিপির মিত্র থাকবে জামাত ইসলামী, হেফাজত ইসলামী, অলরেডি তাদের সাথে বৈঠক হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদের সাথে নিয়ে এনসিপি তাদের নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করবে এবং তাদের বয়ান ক্রিয়েট করবে। কিন্তু না, তারা শুরুতেই রয়ের ফাঁদে পড়ে গেল। এটা হাসনাত আব্দুল্লাহ সহ অধিকাংশ এনসিপি নেতারা জানেন, কিন্তু মাহফুজের ভয়ে কথা বলতে পারেন। আমি জানি অনেকের সাথে কথা হয় যে মাহফুজকে সবাই ভয় পায়, এটা তো আরেকটা অসততা। এবং এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা বলছেন যে মাহফুজ নতুন রাজনৈতিক বয়ান ক্রিয়েট করছে। আচ্ছা, উপদেষ্টা পদে থেকে রাজনৈতিক বয়ান তৈরি করা কি জায়েজ? মানে এটাই তো প্রতারণা।
তারা বলছেন যে নিরপেক্ষ রাজনীতির সাথে সম্পর্ক নেই, অথচ এনসিপি ডিফ্যাক্টো লিডার মাহফুজ। কিন্তু তারপরও এনসিপির অনেক নেতারা প্রকাশ্যে পিছু হটতে শুরু করেছে। শারজিজ আলমের একটা বলি, দেখেন হাসনাত কিন্তু ওই রয়ের ফাঁদে পড়েনি, হাসনাত কিন্তু ইন্ডিয়ান রেটরিক ব্যবহার করেনি। হাসনাত আব্দুল্লাহ কিন্তু একটি বারের জন্য এত কিছু হয়ে গেল সাউথ ব্লকের কোনো প্রেসক্রিপশনে কোনো কথা বলে নাই, কোনো ফেসবুক পেজে, এমনকি নাহিদও দিয়েছে, আসিফ দিয়েছে, অনেকে দিয়েছে, কিন্তু হাসনাতকে কেউ গলাতে পারেনি। হাসনাত তার আদর্শের জায়গায় স্ট্রং ছিল। শারজিজ আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, এটা একটা হ্যাপি এন্ডিং। এটা এই আমার দেশ লিড নিউজ করেছে যে জামাত এনসিপির মধ্যে তর্কযুদ্ধ, এই তর্কযুদ্ধের একটা হ্যাপি এন্ডিং, ফলাফল নির্ধারক বক্তব্য দিয়েছেন শারজিজ আলম। যে বক্তব্যের মূল কথা হচ্ছে এনসিপি হার মানতে শুরু করেছে, জামাত শিবিরের বিজয়, মাহফুজ আলমদের পরাজয়। মাহফুজ তো মূলত ফেসবুক পোস্ট দিয়ে ডিলিট করেছে, তখনই পরাজয় যে এর মানসিক অবস্থা ঠিক নেই। ফেসবুক পোস্ট দিয়ে ডিলিট করে একজন উপদেষ্টা সকাল সন্ধ্যা ফেসবুক পোস্ট দেয়, রাত 3টার সময় ফেসবুক পোস্ট দেয়, এই জায়গায় তো তার পরাজয়। আবার মিথ্যাবাদী, তারা তো মিথ্যাচার হিসেবে প্রমাণিত হয়েছে। যেমন শিবির নাকি দেখেন কতদূর নিচে নেমেছে, ছাত্র ইউনিয়ন বা এই বামদের সাথে হাত মিলিয়েছে এই এনসিপির ছেলেরা, রাজু ভাস্কর্যের। শিবির নাকি জাতীয় সঙ্গীতে বাধা দিয়েছে, অথচ শিবির চ্যালেঞ্জ করেছে, এটা কখনো প্রমাণ করতে পারে শিবির জাতীয় সঙ্গীতে বাধা দেয়নি। দর্শক, সাজিস লিখেছেন খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটি ঐতিহাসিক ঘটনার পরে আমাদের সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এর অর্থ কি? ওই যে জামাত এনসিপির মধ্যে যে তর্কযুদ্ধ, এটা ঠিক না, এটা বিভাজন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জামাত এনসিপি, এটাই সাজিস বুঝিয়েছেন। আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালী করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে। তাহলে সাজিস কি বুঝিয়েছেন? এই যে জামাতকে পাকিস্তান পন্থা বলা, রাজাকার বলা, পিন্ডির গোলাম বলা, এগুলো সর্বনাশ ডেকে আনবে, এটা হাসিনার ন্যারেটিভ। দর্শক, এটা সহজ একটা ব্যাখ্যা আমি আগেও দিয়েছি, আবারও বলি। আওয়ামী লীগ নিষিদ্ধের পর এই যে জামাতকে টেনে এনে তালগোল পাকানো, এটা সাউথ ব্লকের কাজ, স্পষ্ট সাউথ ব্লকের কাজ। এটাই মাহফুজের মাধ্যমে সাউথ ব্লক করিয়েছে, করিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম বলেই সুপা আওয়ামী প্রেমীরা বাধা দেওয়ার সাহস করতে পারেনি। দেখেন, সুপা আওয়ামী প্রেমিক হিসেবে সার্জিস কাদেরকে মিন করেছেন? সরাসরি আওয়ামী প্রেমী তো আওয়ামী প্রেমী, সুপা আওয়ামী প্রেমীরা কারা? আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম, আমরা কারা? আমরা মানে জামাত এনসিপি ইসলামপন্থী, তাই তো? এটাই সার্জিস বুঝিয়েছেন। আর সুপা আওয়ামী লীগ কারা? যারা পাকিস্তানপন্থী বলে ট্যাগ দেয়, এরা সুপা আওয়ামী লীগ। এরা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি, এমনকি মাহফুজ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি, এটা নিয়ে রাজনীতি করতে চেয়েছে। এই জন্যই আওয়ামী লীগ নিষিদ্ধের পরে জামাত টেনে এনেছে সাউথ ব্লকের প্রেসক্রিপশন অনুযায়ী। তো যারা পাকিস্তানপন্থী বলে ট্যাগ দেয় ইসলামপন্থীদের, তারা সুপা আওয়ামী লীগ। সার্জিস হয়তো এদিকেই মিন করেছেন, ইটস মাই অ্যানালাইসিস। কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে। আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হচ্ছে, পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যে কোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে। তার সামনে নতুন সংবিধান লাগবে, জুলাই সনদ লাগবে, তো এগুলোতে তো তখন রাজপথে আসা দরকার হলে জামাত শিবিরের কাছে পাবে না। তবে হ্যাঁ, কাছে পাবে, আমি কিছু কন্ডিশন বলবো, কোন কন্ডিশনে কাছে পাবে সেটা বলবো। তো এই যে পাকিস্তানপন্থী, পিন্ডি এগুলো বলা, রাজাকার বলা, তো এগুলো থেকে পিছু হটছে সার্জিস আলমরা প্রকাশ্যে ফেসবুক পোস্ট দিয়ে, এবং জামাত শিবির লোকজন অভিনন্দন জানাচ্ছে, না এই তোমাদের বোধোদয় হয়েছে। তাই জাতির এই জরুরি ঐক্যের মুহূর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনে আমরা বিনষ্ট না করি, অস্তিত্বের এই লড়াই চেয়ে অন্য যে কোনো কিছুর প্রায়োরিটি যেন বেশি না হয়। অতএব জামাতকে এগুলো বলা যাবে না, এটাই বুঝিয়েছে। অন্যথায় ইতিহাস ও জনতার আদালতে দোষী হিসাবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে, মানে ওই মাহফুজদের নাম লেখা থাকবে, এটাই মিন করেছেন। জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ ঘটবে শুক্রবার। আমরা দেখবো যে লোক কোথায় পায়, কতজন লোক হয়। দর্শক, দেশপ্রেমিকরা স্পষ্ট, আমার দেশ মাহমুদুর রহমানরা, তাদের সাংবাদিকরাও লিখছে যে ফেসিবাদের আপা পালাইছে, তবে ভারতীয় সংস্কৃতি আগ্রাসনের নতুন কাণ্ডারি হাল ধরার অপচেষ্টা আছে। এখন দরকার সাংস্কৃতিক বিপ্লব। এর মানে কি জানেন? এই রঠা প্রেমীরা হাল ধরার চেষ্টা করছে, এই রঠা প্রেমীদের বিরুদ্ধে সাংস্কৃতিক বিপ্লব দরকার। এনসিপির যারা রঠা প্রেমী, যারা রবীন্দ্র পূজারী, এদের বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে। এবার আরেকটা ডলা খাবে,
সেই ডলায় পিষ্ট হবে এই রঠাপ্রেমী মাহফুজরা, এনসিপির বাচ্চারা। এনসিপির বাচ্চারা বলতে এনসিপির বাচ্চা নেতারা, কারণ এদের আচার আচরণ কথাবার্তা খুব সহজে মুহূর্তের মধ্যে এরা সাউথ ব্লকের খপ্পরে পড়লো, রয়ের খপ্পরে পড়লো। মানে এটা তো বাচ্চা সুলভ আচরণ, এটা কোনো ম্যাচিউর নেতা হলে এত সহজে রয়ের খপ্পরে পড়তো না। তো এটাকেই মিন করেছে সাংস্কৃতিক বিপ্লব হবে। যাই হোক দর্শক, এই যে সার্জিসের পোস্ট এবং হাসনাতের নীরবতা এবং আরো অনেক নেতার নীরবতা, এমনকি কেউ কেউ লিখেছে সাহস করে, কিছু কিছু নেতার লেখা আমাদের কাছে এসেছে, কেন্দ্রীয় নেতা এনসিপির, যে না এই যে আওয়ামী লীগের বিচারের সাথে জামাতেরটা টেনে আনা, এই রঠা প্রেম দেখানো, মানে এগুলো একদম ঠিক হচ্ছে না, এটা স্পষ্ট করে অনেকে বলেছে। যাই হোক দর্শক, এনসিপি পিছু হচ্ছে, জামাত শিবির বিজয় হচ্ছে, ওরা টের পাচ্ছে কত ধানের কত চাল কাদের সাথে লেগেছে। শেষে বলবো, এই যে সামনে আবারও যদি শাহবাগে জড়ো হওয়ার প্রয়োজন হয়, জুলাই সনদের দাবিতে, নতুন সংবিধানের দাবিতে, চুপ্পুকে অবসানের দাবিতে কোনো গণ আন্দোলন করা প্রয়োজন হয়, শাহবাগে যেটা হয়েছিল, তখন জামাত, চরমোনাই, হেফাজত এদেরকে এই হাসনাতরা যদি ডাক দেয়, পাশে কি পাবে? না, আগের মতো পাবে না। কিভাবে পাবে আমি থিওরি বলে দিই। প্রথম শর্ত হবে, যে দল আসবে সেই দল তার ইচ্ছে মতো স্লোগান দিবে, কারণ এটা সবার দল, সবার প্ল্যাটফর্ম, ওখানে কারো কথায় কারো আদর্শ বিসর্জন দিবে না, দলের স্লোগান দিবে। সমস্যা কি? মূল স্লোগানটা ঠিক থাকবে। সাপোজ চুপ্পুর পদত্যাগ চাই, এটা ঠিক থাকলেই হলো। আর চুপ্পুর পদত্যাগ চাওয়ার আগে নারাই তাকবীর দিয়ে শুরু করুক, আর গোলাম আজমের বাংলায় দিয়ে শুরু। গোলাম আজমের বাংলায় চুপ্পুর ঠাই নেই, 100 বার এই স্লোগান দেওয়ার অনুমতি দিতে হবে, নইলে লোক পাবে না। আমি তো বলবো যে যেখানেই জামাত রাজপথে দাঁড়ানোর সুযোগ পাবে, তারা সবার আগে গোলাম আজমের বাংলায় এই স্লোগান দিয়ে শুরু করবে। ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের বাংলা, ডাকসুর সাবেক জিএস অধ্যাপক গোলাম আজমের বাংলা, তত্ত্বাবধায়ক সরকারের উপকার অধ্যাপক গোলাম আজমের বাংলা, বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি কোর্টের রায়ে নাগরিকত্ব পেয়েছেন তার বাংলা, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের বাংলা, ইসলামী দলের আমিরের বাংলা, এই স্লোগান দিতে হবে। এই শর্তে লোক পাবে। চুপ্পুর বা যে কোনো একটা দাবিতে আন্দোলন হলো যে আমরা লোক দেব, গোলাম আজমের বাংলায় স্লোগান দিতে হবে, তোমরা সহ্য করবে, রাজি থাকলে থাকো, নইলে তোমরা মারাও যাইয়া। এইভাবে হবে। এবং জাতীয় সঙ্গীত কারো ভালো লাগলে গাইবে, কারো ভালো লাগলে ইঞ্চি ইঞ্চি মাটি গাইবে, দুই পাশে দুইটা গাইবে, কোনো সমস্যা নেই, কিন্তু মূল স্লোগানটা সবাই একসাথে দিলে হলো। এবং কোন দলের কত লোক থাকবে, ডক্টর ফয়জুল হক এই থিওরি দিয়েছেন, কোন দলের কত লোক থাকবে সেটা উল্লেখ থাকবে, যে আমরা এতজন এসেছি এদের, এবং যে যে পরিমাণ লোক দিতে পারবে ওই আনুপাতিক হারে স্টেজে লোক পাঠাবে। যেমন জামাতের লোক যদি 70% থাকে, তাহলে স্টেজে জামাতের লোক থাকবে 70%। এনসিপির লোকজন যদি 5% থাকে, তাহলে স্টেজে এনসিপির লোক থাকবে 5%। সামনে এভাবে হিসাব হবে, তখন বোঝা যাবে যে তোমরা কোন চ্যাটের বাল। এবার এখন পিছু হটা শুরু করেছো না, এভাবে পিছু হতে হবে, শিক্ষা হয়েছে আসলে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।